তারেক জিয়া সহ বিএনপি ঊর্ধ্বতন স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা অলরেডি বলেছে এটা আপনার জন্য রাখা হয়েছে, কিন্তু আমি নাম ডিসক্লোজ করব না। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময় আপনারা বলছেন শুধু নির্বাচন না, সরকার গঠন করে দেশ পরিচালনা করব। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। ডক্টর ফরহাদ, চ্যানেল 24-এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত জানাচ্ছি এবং চ্যানেল 24-এর সকল দর্শক এবং আমার নড়াইলবাসী যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সাথে। কেমন আছেন আপনি? অবশ্যই আল্লাহর রহমতে ভালোই আছে বর্তমানে। আপনার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, আপনি জাতীয় পার্টির সাথে রাজনীতি করেছেন, এরপর নিজেই রাজনৈতিক দল গঠন করেছেন ন্যাশনাল পিপলস পার্টি। বিগত সময়ে আপনি বিএনপির সাথে জোট করে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছেন। এরপর গণঅভ্যুত্থানে সরকার পতন হলো। এই সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলো। এই 16 মাসে অন্তর্বর্তী সরকার আসলে কতটা আপনাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে বলে মনে করেন? এটার আগে আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ার সম্বন্ধে একটু বলতে চাই। আমরা বিএনপির নেতৃত্বে প্রথম 18 দল ছিলাম আনুষ্ঠানিকভাবে 2012 সালে। তারপর একটা বিরোধী দল হলো। বিরোধী দল হওয়ার পর এটাকে পরে বিরোধী দল কোনো কারণে এটা ভেঙে যাওয়ার পর যুগপৎ আন্দোলন করলাম। যুগপৎ আন্দোলনে আমাদের যে বিরোধী দলে যে সমস্ত দল ছিল, একটা দল বাদে কেউ 12 দল একটা জোট হলো, আর একটা হলো জাতীয়তাবাদী সমমনা জোট, সেটির কনভেনার। এবং আমরা আন্দোলন সংগ্রাম দীর্ঘ টাইমে করেছি। বিশেষ করে 2023 সালে 28 অক্টোবর যখন কাকরাইল এবং ইসি হলো, তখন দুটো মঞ্চ ছিল। একটা ছিল বিএনপির মঞ্চ, একটা ছিল জাতীয়তাবাদী সমমনার মঞ্চ। এবং আমাদের মঞ্চটা কাকরাইলের একটু পরে, তখন প্রচণ্ড গোলাগুলি হচ্ছে, একদিক দিয়ে পুলিশ, একদিক দিয়ে র্যাব, একদিক দিয়ে হেলমেট বাহিনী আওয়ামী লীগের। পরে আমাদের এখানে গুলি করে করে আসার পর আমাদের মঞ্চটা পুড়াই দিল। তারপর থেকে আমরা 2024 সালের 7ই জানুয়ারি ইলেকশন পর্যন্ত কন্টিনিউ আমরা মাঠে ছিলাম এবং সেই নেতৃত্ব দিয়েছিল ন্যাশনাল পিপলস পার্টি এবং জাতীয়তাবাদী সমমনা জোট। 12 দলীয় জোটে ছিল, মান্নাবাইদের গণতন্ত্র মঞ্চ ছিল এবং বিপিন উদ্দিরটাও ছিল, কর্নেল অলি সাহেবেরটাও ছিল। এবং আপনাদের চ্যানেলে আমাদের প্রচুর কাভার দিয়েছে। আমি আসলে গ্রেটফুল আপনার চ্যানেল 24-এ, এবং যমুনা অন্য চ্যানেলও দিয়েছে। তারপর 5ই আগস্ট 2024 আসলো, নতুন সরকার হলো। সরকারের জনগণের যে মানুষের প্রত্যাশা ছিল, আমার মনে হয় সেই প্রত্যাশা আশা অনুরূপ পূরণ করতে পারেনি। কারণ মানুষ চেয়েছিল দেশে একটা শান্তি শৃঙ্খলা বজায় থাকতে হবে। আইনটা, বর্তমান যে আইনের পরিস্থিতি, আইন শৃঙ্খলা, সেটা উন্নতি হতে হবে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মানুষের আনতে হবে। সর্বোপরি মানুষ 15 বছর ধরে ভোট দিতে পারেনি এবং এই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করা এই সরকারের দায়িত্ব ছিল। এটা যদিও অনির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকারের কাছে আমরা আশা করেছিলাম, দেশের জনগণ আশা করেছিল যে ফরেন ইনভেস্টর বেশি আসুক বাংলাদেশে, কিন্তু অদ্য পর্যন্ত কোনো ফরেন ইনভেস্টর আসে নাই। ইভেন বিদেশি যে সমস্ত সংস্থা আছে তারা বলছে যে একটা নির্বাচিত সরকার হলে আমরা এই দেশে ইনভেস্ট করব। আপনি নির্বাচনী পরিবেশের কথা বলছিলেন, এখন কি আসলে নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে? এখন নির্বাচনের পরিবেশ তৈরি না হলেও সরকার বলছে যে নির্বাচন পরিবেশ আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি। ইলেকশন কমিশনও রেডি এবং মানুষ যেহেতু ভোট দিতে পারে না দীর্ঘদিন ধরে, সমস্ত পলিটিক্যাল পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন পরিবেশ ঠিক হয়ে যাবে। মানুষের মনে কিন্তু একটা শঙ্কা, আদৌ ভোট কি হবে ফেব্রুয়ারিতে? আপনারা কি মনে করছেন? আমরা মনে করি যে ফেব্রুয়ারিতে ভোট হবে,
সমস্ত পলিটিক্যাল পার্টি এবং দেশের জনগণ নির্বাচন ট্রেনে উঠে গেছে, এটাকে আল্লাহ ছাড়া কেউ এটাকে ঠেকাতে পারবে না। নির্বাচন মানুষ উৎসব মুখরভাবে এবং এটা ঈদের পরিবেশের মতো নির্বাচন হবে। আপনারা দীর্ঘ 8-9 মাস ধরে ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছেন, আপনি নিজেও প্রতিটা বৈঠকে অংশ নিয়েছেন। সেখানে সংস্কার কমিশনের যে সুপারিশগুলো ছিল, এত আলোচনা করলেন, তারপরেও আসলে আপনারা কেন নির্দিষ্ট কোনো মানে ঐকমত্যে আসতে পারলেন না কেন? কিছু কিছু বিষয় ঐকমত্য হয়েছে, সমস্ত ঐকমত্য হবে না। আর সংস্কার লং টাইম প্রসেস, অল্প সময় তো সংস্কার হবে না। প্রতি টার্মে সংস্কার থাকতে হবে, প্রতি বছরের সংস্কার থাকতে হবে, নতুন নতুন বিষয় সংস্কার হবে। কিছু কিছু সংস্কার তো বিষয় একমত হয়েছে, যেমন প্রাইম মিনিস্টারের মেয়াদ 2 টার্মের বেশি থাকতে পারবে না, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ক্ষমতা ভারসাম্যতা কিছুটা আসছে, তারপরে জুডিশিয়ারির নিয়োগের ব্যাপারে আসছে, দেশের পুলিশ বাহিনী নিয়োগের ব্যাপারে আসছে। এইগুলো তো আসছে, কিন্তু সব তো আর একসাথে করা সম্ভব নয় অল্প টাইম। এই যে বিষয়গুলোতে আপনারা একমত হলেন, এই বিষয়গুলোই কি আপনারা সংবিধান অন্তর্ভুক্ত করার জন্য গণভোটের আয়োজন? এই বিষয়, এবং এখানে একটা ব্যাপার, এখানে কিছু বিষয় একমত হয়েছিল, কিছু বিষয় একমত হয় না। নোট অফ ডিসেন্ট দিছিল, কিন্তু সেটা নোট অফ ডিসেন্টটা পরে জুলাই সনদে নাই। এটা এই জুলাই সনদের জন্য যে সরকার, যার ঐকমত্য কমিশনের সভাপতি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব তিনি এবং আলী রিয়াজ সাহেব, কিন্তু এটা যে কেন নাই এটা আমরা জানতাম না। এবং গণভোটটা এইটাকে ব্যাপারে আমরা বলবো যে গণভোট হবে, কিন্তু গণভোটের একটা সমস্যা আছে। সমস্যাগুলো কি? সমস্যা হচ্ছে গণভোটের 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্ন, আমাদের দেশের লোক তো 100% শিক্ষিত না। এইটা পড়ে পড়ে গণভোট করে প্রশ্ন হ্যাঁ বা না দেওয়া, দেন 4টে প্রশ্নের আমি 3টে একমত, একটা একমত না, এটা তো দেওয়ার মতো কিছু নাই। তবুও গণভোট হোক, এবং গণভোট হলে যে গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট 6 মাসের ভিতর সেই সংবিধানে এটা করবে। গণভোটে যদি না ভোট জয়যুক্ত হয় তখন কি হবে? এটা সম্ভাবনা কম। মানে আপনারা ধরে নিচ্ছেন হ্যাঁ জয়যুক্ত হবে? কারণ যারা অল পলিটিক্যাল পার্টি যারা আছে, তারা তো চায় যে গণভোট হোক, সংস্কার হোক, এবং এই আন্দোলন সংগ্রামের করে ফ্যাসিস্ট গভর্নমেন্টকে বিদায় দিছে। সেটা যদি না হয় তাহলে তো ফ্যাসিস্ট গভর্নমেন্টের জয় হয়ে যায়। এবং আমরা আশা করছি, দেশের জনগণ আশা করছে যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবে। আপনি আপনার দল বিএনপি জোটের সাথে আছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। আপনি নড়াইলের মানুষ, নড়াইল থেকে 2008 থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। আপনি ঢাকায় যতটা সময় দেন, নড়াইলে কি আসলে এতটা সময় দেন? আমার জন্ম এবং বেড়ে ওঠা নড়াইল লোহাগড়াতে। আমি লোহাগড়া কলেজের ছাত্র। আমি যেহেতু পেশাগত দিক দিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, আমার তো ঢাকায় থাকতে হয়। ঢাকায় এখন আমি জোট প্রধান, সেন্ট্রাল লিডার হিসেবে আমার ঢাকায় থাকতে হয়। তারপরও আমি সপ্তাহে অন্তত 2 দিন আমার এলাকায় আমি টাচ করি, যাই। এবং নড়াইল লোহাগড়ার প্রতিটা জনগণ, প্রতিটা মানুষ, প্রতিটা আবার বৃদ্ধ বনিতা, মহিলা, মা, খালা, সবার সাথে আমার ভালো যোগাযোগ আছে। আমি নড়াইল লোহাগড়ার অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত আছি। ইভেন মসজিদ মাদ্রাসার অনেকটা আমি সভাপতি আছি। আমি অনেক একটা কলেজেরও সভাপতি আছি। আমি যদি এটা সময় না দিতাম তাহলে কী করে হলো? মানুষের মনে কি আপনি ঢুকতে পেরেছেন? আমি তো আশা করি যে মানুষ আমাকে খুব পছন্দ করে, কারণ আমার অতীতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আমার সম্বন্ধে না আছে চাঁদাবাজি, না আছে মানুষ, কোনো লোক বলতে পারবেন না যে ফরহাদ সাহেব মানুষের কাছে 10টা টাকা নেছে, ফরহাদ সাহেব কাউকে ফলস কেস দিয়েছে। ইভেন দ্যাট 2024 সালের 4 আগস্টে আমার বাড়ি আওয়ামী সন্ত্রাসীরা ভেঙে ফেলাইছে। আমার বাড়িটা 4 তলা, তার এমন কোনো গ্লাস নাই যে ভাঙি নাই, ভিতরেই নাই, প্রচুর ক্ষতি হয়েছে। এটা কেন হয়েছে? করছে ওখানে তো বিএনপির আরও অনেকের ছিল, করিনি। করছে কেন? কারণ আমি 2018 সালে বিএনপি ধানের শীষের ক্যান্ডিডেট ছিলাম। আমি এটা জোর গলায় বলতে পারি যে নড়াইলে যারা শেখ হাসিনা বা ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছে, যত মামলা হামলা করছে, তার 90% মামলা আমি নিজে করে ঢাকা থেকে জামিন দিয়েছি। এটা নড়াইলের লোকজন স্বীকার করে, নড়াইলের মানুষটা স্বীকার করে। নড়াইলের যারা স্থানীয় নেতা তারা আসলে আপনাকে কতটা গ্রহণ করেছেন? মেনলি তো বিএনপির কথাই বলি। আমরা যুগপৎ আন্দোলন করছি বিএনপির সাথে।
এখানে বলতে হবে, এই যুগপৎ আন্দোলনের সময় বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সময়, আপনারা বলছেন, পত্র পত্রিকায়, টিভি এবং আনাউন্সে বলেছে, যারা শেখ হাসিনা, যারা ফ্যাসিস্ট গভর্নমেন্টের সাথে, গভর্নমেন্টের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, তাদের নিয়ে নির্বাচন করব, তাদের নিয়ে শুধু নির্বাচন না, সরকার গঠন করে দেশ পরিচালনা করব। তারেক জিয়া সাহেবের কথা যদি সত্য হয় এবং সেটা যদি মিনিং করে করেন, এবং আমরা মনে করি সেটা মিন করেই বলছেন, ওনার সাথে আমার পার্সোনাল কথা হয়েছে। আপনি তো সেপ্টেম্বর মাসে লন্ডনে গিয়েছিলেন, তারেক রহমানের সাথে দেখা হয়েছিল। কি বার্তা নিয়ে আসলেন? উনি আমাকে বলছে, আপনি দেশে কাজ করেন, এলাকায় কাজ করেন, এবং তার আগে আমি যখন ব্যাক করব, তারপরে দুর্গাপূজা ছিল, উনি বললো আপনি প্রত্যেকটা মন্দিরে কাজ করেন। ওনার সাথে শুধু সেপ্টেম্বরে না, উনি আমার দলের 3টা প্রোগ্রামে এসেছিল। আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এসেছিল, উনি আমাদের জোটের প্রতিষ্ঠাবার্ষিকী আসছিল, ইফতার পার্টিতে এসেছিল, এবং তাছাড়া একাধিকবার ওনার সাথে আমার স্কাইপে আমার এবং আমার জোটের কথা হয়েছিল। স্থানীয় বিএনপি নেতারা আপনাকে কতটা সহযোগিতা করছে? স্থানীয় বিএনপি নেতারা তো নিজেদের ভিতরে অনেকটা সমস্যা আছে, এবং আমি মনে করি ফিউ সংখ্যক লোক ছাড়া সবাই আমাকে সাহায্য সহযোগিতা করছে, এবং তারা বলছে এটা তো আমাকে সাহায্য সহযোগিতা না, এটা হচ্ছে ধানের শীষ প্রতীককে, যাকে ধানের শীষ দিবে সেই ধানের শীষকে বিজয় করবে। ধানের শীষকে বিজয় করা মানে ওইটা তারেক জিয়াকে হাতকে শক্তিশালী করা, এই সরকার গঠন করার জন্য এক ধাপ এগিয়ে যাওয়া। এবং আমি আশা করি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং কন্টিনিউ আমি তো আমার লোক এবং আমি সব কাজ করছি, সবার থেকে আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। আপনি 2018 সালেও একই আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, কিন্তু নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক তিনি আমার এই অনুষ্ঠানে এসেছিলেন এবং তিনি বলেছেন তিনি আপনাকে ভালো করে চেনেন না। আসলে আপনাদের মধ্যে এত সমন্বয়হীনতা কেন? তিনি আমাকে ভালো করে চেনেন না সেটা তার ব্যাপার, কারণ হচ্ছে নড়াইলের সমগ্র জনসাধারণ ছেলে যে ধানের শীষে এমপি ইলেকশন তো ধানের শীষে একজনই করেছে। যখন নির্বাচন করেছেন তখনও কিন্তু তিনি দলের সাধারণ সম্পাদক ছিলেন, তখন উনি এলাকায় যাননি, ওই নির্বাচন টাইমে উনি এলাকায় যান নাই। কিন্তু বাকি যারা ছিলেন, ওই জর্জ সাংগঠনিক সম্পাদক, ওখানে তারপরে মেয়র জুলফিকার, তারপর ওখানে যুবদলের প্রেসিডেন্ট, যুবদলের সেক্রেটারি, কৃষক দল, শ্রমিক দল সহ অন্য ভাইস প্রেসিডেন্টরা আমার সাথে কাঁধে কাঁধ মিলে 2018 সালে আমার সাথে কাজ করেছে। এখন উনি যদি না চেনেন তাহলে উনার ব্যর্থতা, এটা আমি কিছু বলতে চাই না। এটা আপনি কি যোগাযোগ রাখেন না তার সাথে? আমি নড়লে সবার সাথে যোগাযোগ রাখি। ওনার সাথে নেই যোগাযোগ? উনি একসময় উপজেলা চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় ওনাকে সাসপেন্ড করে। ওনার ওই সাসপেন্ড মামলাটা আমি হাইকোর্টে রিট করে স্টে করে দিয়েছি। এখন উনি যদি আমাকে না চেনেন সেটা, কিন্তু আমি ওনাকে চিনি, এটা উনি না চেনার কারণটা তো আমি জানি না। কারণ হচ্ছে উনিও ক্যান্ডিডেট হতে চায়, কিন্তু পলিটিক্যালভাবে যারা রাজনীতি করে তাদের ব্রড মাইন্ডেড থাকা দরকার। উনি যদি নমিনেশন পায় আমি তো বলবো যে ঠিক আছে, নমিনেশন পাইছেন, ধানের শীষ আমি করবো, সাহায্য সহযোগিতা সব দিকে করি যাতে আমার ধানের শীষ জিতে যায়। এবং আমি আশা করি, আমি যেহেতু জোট ক্যান্ডিডেট, দলের ক্যান্ডিডেট, যেহেতু দুয়ের ক্যান্ডিডেট, জোটের ক্যান্ডিডেট 2018 সালে আমি করছি, ওইটার দাবিদার। এবং বিএনপি সহ, তারেক জিয়া সহ বিএনপি উদ্যোতন স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা এটা বিবেচনা করবেন, এবং অনেক সদস্য, স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ অলরেডি বলেছে এটা আপনার জন্য রাখা হয়েছে, কিন্তু আমি নাম ডিসক্লোজ করব না। যদি নড়াইল এই আসনের বিএনপির মধ্যে কোনো বিভেদ থাকে, সাধারণ সম্পাদক সহ, আপনার কি উচিত না তাদের সাথে একসাথে বসে এই বিভেদগুলো দূর করা এবং একসাথে কাঁধে কাঁধ মিলে নির্বাচনের মাঠে কাজ করা? আমি তো সবার সাথে যোগাযোগ রক্ষা করছি। এখন যদি ওনার সাথে কি আপনার যোগাযোগ হয়? কার সাথে? মনিরুল ইসলামের সাথে। মনিরুল ইসলামের সাথে দেখা সাক্ষাৎ হলে হ্যাঁ হ্যালো হয়। আপনি তার সাথে কথা বলেন না ফোন দিয়ে, বা এলাকায় গেলে আসেন একসাথে চা খাই, গল্প করি, ভোট চাই? উনি ওনার মতন থাকে, আমি ওনার সাথে দেখা হলে কথা বলি, এবং আমি ওনাকে 2বার ফোন দিয়েছি, উনি ঠিক মতন ব্যাকও করেন নাই। কিন্তু নড়াইলে ইলেকশনে, পাবলিক মিটিংয়ে, প্রেসে আমি বলতে পারবেন না আমি মনিরুল সম্বন্ধে একটা কথা বলেছি। কিন্তু মনিরুল সাহেব উনি আমার সম্বন্ধে অনেক কথা বলেছে, যেটা পলিটিক্যাল লিডার হিসেবে তার বলা উচিত নয়। আমাদের মাঝে এই দূরত্ব ভোটের মাঠে নেতিবাচক ফল বয়ে আনতে পারে কি? এই দূরত্ব থাকবে না। ধানের শীষ মার্কা যখন আমি পাবো, মনির সাহেব যদি বিএনপি করে, তারেক জিয়াকে ভালোবাসে, খালেদা জিয়াকে যদি ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমানের আদর্শকেই করে, অবশ্যই তিনি আমার সাথে এসে ধানের শীষকে বিজয় করবে, কিন্তু ফরাদকে বিজয় করবে না। বিএনপির কোনো নেতা যদি স্বতন্ত্র প্রার্থী হয় তাকে আপনি কতটা হুমকি স্বরূপ মনে করেন? আমার জানা মতে বিএনপির কোনো প্রার্থী স্বতন্ত্র হবে না। বা অন্য কোনো দলের প্রার্থীকে আপনি কতটা শক্তিশালী মনে করছেন? মার্কা ইলেকশন হবে, লোক ইলেকশন হবে, স্বতন্ত্র প্রার্থী যদি কেউ হতে চায় সে হতে পারে, কিন্তু সেটাকে আমি তেমন প্রাধান্য দিচ্ছি না। আগামী নির্বাচনে আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কে হতে পারে বলে মনে করেন? এখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন মাঠে আছে, প্রচারণা চালাচ্ছে। এখন তো আপনি বাংলাদেশ নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন, জরিপ করছেন। না, এখন তো জামাত 8টি দল নিয়ে একটাই করছেন, জোট করছেন, আর বাকি দলগুলো তো বিএনপির সাথে আছে। এবং আপাতত যে বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থাতে আমরা মনে করি হয়তো জামাতের জোটের প্রার্থীকে আমরা প্রাধান্য দিচ্ছি, কিন্তু যেই প্রতিদ্বন্দ্বী এই থাকুক দল, নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী থাকবেই, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বীকে আমি বিশাল কিছু মনে করছি না। কারণ গ্রামের লোক, মানুষ ধানের শীষকে ভালোবাসে, জিয়াউর রহমানকে ভালোবাসে, তারেক জিয়াকে ভালোবাসে, ম্যাডাম খালেদা জিয়াকে ভালোবাসে। তাছাড়া আমি মনে করবি আমি একজন ক্লিন ইমেজের লোক, মানুষ ক্লিন ইমেজের লোককে ভোট দিতে চাইবে। আপনার কাছে কি মনে হয় যে ডক্টর ফরহাদকে মানুষ ভোট দিবে না ধানের শীষকে ভোট দিবে? দুটো একসাথে, এককভাবে না। ধানের শীষ লোক যদি একজন চাঁদাবাজি হয়, একজন ছিনতাইকারী হয়, একজন খুনি হয়, সেই ক্ষেত্রে মানুষ তাকে ভোট দেওয়ার জন্য চিন্তা করবে। আর যদি ধানের শীষের প্রার্থী যদি হয় সৎ, শিক্ষিত, জনদরদী, মানুষের এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, তার দ্বারা মানুষের ক্ষতি হবে না, এবং শুধু তাই না, অন্য অন্য দল যারা পলিটিক্স করে, যারা আছে, তারা যদি মনে করে এই লোকটার দ্বারা আমাদের ক্ষতি হবে না, তখন তাকে ভোট দেবে। এবার একটু আপনার নিজস্ব দল সম্পর্কে আলোচনায় আসি। ন্যাশনাল পিপলস পার্টি, এনপিপি, তার প্রতীক আম, সুন্দর একটি প্রতীক। আপনার দলও কিন্তু দুই ভাগে বিভক্ত। আম তাহলে কার? এটা নিয়ে হাইকোর্টে মামলা চলছে। আমরা তো 2012 সালে করলাম, তখন দিদেন 2014 ইলেকশন হলো, তখনকার সরকারি দল আমাদের জোট থেকে আমার দলকে ভেঙে নিয়ে চেষ্টা করলো। আমি না যাওয়ার কারণে তখনকার চেয়ারম্যান শওকত হোসেন নীলু, উনি আল্লাহ ওনাকে বেস্তে নসিব করুক, উনি সরকারের সাথে আতাত করে চলে গেলেন। চলে যাওয়ার পর এই প্রতীকটা উনি তখন নির্বাচন কমিশনের প্রভাব খাটিয়ে নিয়ে গেলেন। তারপর এটাকে আমার মামলা করছি। মামলাটা যে প্রতীকের দাবিদার আমি, কারণ এখন যারা ওই আমাদের আর একটা অংশ আছে এনপিপি করেন, বা তখন এনপিপির ওই চেয়ারম্যান এবং সেক্রেটারি আমাদের দলের প্রাথমিক সদস্য ছিল না। সেই মামলাটা শুনানি অপেক্ষায় রয়েছে। সেটা কি নির্বাচনের আগে শুনানি শেষ হবে? আমি আশা করছি না। মানে আপনি সুবিধাটা নিতে চাচ্ছেন যে আরপিও সংশোধনে যেটা হয়েছে যে নিজ দলের প্রতীকে প্রার্থী হতে হবে, এই আরপিও সংশোধনে এটা করা ঠিক হয় নাই। কারণ নির্বাচন অনেক এই সরকার করুক, কারণ সরকারের অ্যাপ্রুভ না হলে হতো না। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা। এখনকার নির্বাচনের প্রতিবন্ধকতা আছে, কার দলে কে ভোট করবে, কোন জোট করবে, এটা ইলেকশন কমিশনের দেখা উচিত নয়। কারণ দীর্ঘ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে জোটের একটা নির্বাচন আছে, প্রতিবেশী আছে, বিভিন্ন জায়গা আছে জোট সিস্টেমে। তাই সেখানে আমি মনে করি যে আমার আম না নিয়ে আমি ধানের শীষ করব, এটা তো ইলেকশন কমিশনের দেখার বিষয় না। এটাও রিট হয়েছে, এটাও সংশোধন হয়ে যাবে। এখন যদি সংশোধন না হয়, এখনকার অবস্থা, আমি আপনাকে একটা প্রশ্ন করব, সেটার জন্য বলছি, যদি এটা সংশোধন না হয় এবং আগামী আপনি যেটা বলছেন যে আপনার দলেরও কোনো প্রতীক নাই, এবং এমন যদি হয় জোট থেকে আপনাকে মনোনয়ন না দেয়া হলো, তাহলে আপনি কোন প্রতীক ইলেকশন করতে পারবেন? আপনাকে কি তখন স্বতন্ত্র হিসেবে ইলেকশন করতে হবে, নাকি কিভাবে ইলেকশন? জোট থেকে যদি আমাকে নমিনেশন না দেয়, তখন আমি চিন্তা করবো যে আমি ইলেকশন করব কি করব না। কারণ আমি জোটের সাথে, আমি তো বিএনপির সাথে বদ্ধ। আমি তো ধানের শীষ জাতীয়তাবাদী শক্তিকে বিজয় করতে চাই। আর আমি তো এটা চিন্তাই করছি না জোট থেকে আমাকে নমিনেশন দেবে না। আমি চিন্তা করতেছি আমার নমিনেশন আছে এবং আমার সাথে 11টা দল আছে, আমরা 9 জনের 11 দল থেকে 9 জনের জন্য
মনোনয়ন চাইছি যে আমাকে 9টা সিট দিতে হবে। আমি আশা করছি যে আমার জোট আরও 4-5টা সিট পাবে। অতএব এটা তো আমি তো চিন্তাই করবো কেন যে আপনাদের জোটের 8 দলগুলো কোন কোন দল? আমাদের জোটে আছে জাকপা আছে, আমাদের জোটে আছে মুসলিম লীগ, মুনায়েম খানের নাতিন আছে, আমাদের জোটে আছে গণদল, আমাদের জোটে আছে পিপুলস লীগ, আমাদের জোটে আছে গণতান্ত্রিক জোট, আমাদের জোটে আছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আছে। মানে আমরা আশা করি যে 63টা সিট তো রাখছে, আমরা মনে করছি না 63টাই জোটকে দেবে, কিন্তু জোট রক্ষা করতে হলে জোটে এই কমিটমেন্ট, বিএনপির কমিটমেন্ট রক্ষা করতে হলে জোটকে অবশ্যই সিট দিবে। এনপিপি কে এক দল এক নেতা? এটা যদি এনপিপি এক দল এক নেতা হলে কি তাহলে এটা নিয়েই হবে কেন? আপনার দল কতটা শক্তিশালী? সাংগঠনিক কাঠামো সারা দেশে আপনাদের কি পরিমাণ কমিটি আছে? আমাদের 64টা ডিস্ট্রিক্টে কমিটি নাই, এটা শিওর, কিন্তু 64টা ডিস্ট্রিক্টে না থাকলেও 30টার বেশি ডিস্ট্রিক্টে কমিটি আছে। আমাদের কমিটিতে, সেন্ট্রাল কমিটিতে ব্যারিস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, বিজনেসম্যান আছে, এবং শক্তিশালী, ছোট দল হিসেবে যতটা শক্তিশালী হওয়া দরকার ততটা শক্তিশালী হয়েছে, এবং ইনশাআল্লাহ আমরা আরও শক্তিশালী হিসেবে একসময় এনপিপিকে মানুষ মনে করবে যে এটা স্বতন্ত্র হিসেবেও। এনপিপি চেয়ারম্যানের জেলায় তার দল কতটা শক্তিশালী? এনপিপি চেয়ারম্যানের জেলা অবশ্যই যথেষ্ট শক্তিশালী। আমার জেলা কমিটি আছে, আমার থানা কমিটি আছে, আমার ইউনিয়ন কমিটি আছে, এবং আমার ওয়ার্ড কমিটিও আছে। কিন্তু আপনার সমালোচকরা তো বলে থাকেন যে আপনার প্রতিটা কেন্দ্রে এজেন্ট দেওয়ার মতো সমর্থক নেই আপনার দলের। না, সমালোচকরা তো অনেক কথাই বলে থাকবে। অনেকে তো বলে যে যারা এই যে প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে বিএনপির আমার জেলায়, তারাও ঠিক মতন কাজ করে নাই। এই যে বিএনপির লোক বলে নড়াইল যদি এত শক্তিশালী বিএনপি দল হতো তাহলে বিএনপির একমাত্র সেন্ট্রাল কমিটি বিএনপির অফিস খুলতে পারি নাই। খুলছে কবে জানেন? 5ই আগস্টের পর বাংলাদেশের সমস্ত জেলা অফিসগুলো খোলা ছিল, একমাত্র বিএনপি জেলা অফিস খোলা ছিল না। এটার জন্য 2-1টা লোক দায়ী, কিন্তু বিএনপি অন্যরা শক্তিশালী আছে। আর সমালোচক তো বলবেই। আপনি 2008 সাল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এই আসনে। এত বছরে আপনি কি কি উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছেন? 2008 সালে নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম। 2008 সালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডেকে বলেছিল, ফরাদ আপনি আমার ওখানে ক্যান্ডিডেট আছে, আপনি ওখানে নির্বাচন তাকে সাপোর্ট দেন। আমি সেটা সাপোর্ট দিয়েছিলাম। আপনি ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে বা বিএনপির সাথে এক হয়ে, আমি যেটা জানতে চাচ্ছি যে এবার যে আপনার উপর ভরসা করবে কোন দিকটা দেখে, যে আপনি এমন কোন উন্নয়নমূলক কাজের সাথে কি আপনি জড়িত ছিলেন এত বছরে যেটা দেখে আপনার উপর ভরসা করবে? উন্নয়নমূলকের কাজ করতে হলে সরকারেও অনেক কিছু না সরকার না, প্রথম করছি মেজর এমন কিছু দেখাতে হবে যেটা সরকারি দলে থাকতে হয়। 2008 সাল থেকে এখন পর্যন্ত সরকারি দলে আমি ছিলাম না, আমি এমপি ছিলাম না। তাছাড়া আমি ব্যক্তিগত উদ্যোগে আমি আমার এলাকার অনেক বেকার ভাইদের চাকরি প্রোভাইড করেছি। ব্যক্তিগতভাবে আমি মসজিদ মাদ্রাসায় অনুদান দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি অনেক স্কুল কলেজে টিচারদের এমপিভুক্ত করার চেষ্টা করেছি এবং হয়েছেও। ব্যক্তিগতভাবে আমি সামাজিকভাবে অনেক চেষ্টা করছি, এবং যে কারণে মানুষ মনে করে ফরাদ সাহেব সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার, এনার 3টা মেয়ে, 2টো মেয়েই ব্যারিস্টার, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে। আমার জামাই 2টো ব্যারিস্টার, ছোট মেয়েটাও আল্লাহ রহমতে লন্ডনে ব্যারিস্টারি পড়তেছে। এর ডিমান্ড তেমন কিছু নাই যে ক্ষমতা। আমি এমপি হলে আমার ব্যক্তিগত কোনো ব্যাপারে আমি উন্নয়ন করার জন্য আমার এমপি এলাকায় আপনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, আপনি কি প্রতিটা গ্রাম, ওয়ার্ড বা ইউনিয়নে পৌঁছাতে পেরেছেন? আমি প্রতিটা গ্রাম না পৌঁছাতে পারি, প্রতিটা ইউনিয়নে আমি পৌঁছেছি। আমার মহিলা সংগঠন আছে, প্রতিটা মহিলা সংগঠন বাড়ি বাড়ি যাচ্ছে এবং মহিলাদের সাথে কথা বলছে। আমার যারা
পুরুষ সংগঠন আছে, আমাদের 20টা ইউনিয়ন, 2টো পৌরসভা, এমন কোনো পৌরসভা বা এমন কোনো ইউনিয়ন নাই যে হাট, বাজার, মসজিদ, মাদ্রাসা, চায়ের স্টলে ফরাদ সাহেবের হ্যান্ডবিল পৌঁছে নেই। শুধু হ্যান্ডবিলে কী লেখা আছে? ফরাদ ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, তারেক সাহেবের সালাম নিন, ধানের শীষে ভোট দিন। এবং এটা পৌঁছেছে। এমপি ইলেকশনে তো বাড়ি বাড়ি পৌঁছানো করা ভেরি রাফ অ্যান্ড টাফ, কিন্তু এবং এটাকে আরও 5 গুণভাবে বেড়ে যাবে যেদিন ডিক্লেয়ার হবে। আপনি এই প্রচারণায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি এই প্রচারণা এমপি না হলেও আমি যে প্রতিশ্রুতি দিতাম এখনও সেটা দিচ্ছি। যেমন আমাদের এলাকায় নড়াইল, প্রধান সমস্যাগুলোকে আইডেন্টিফাই করেছেন? নড়াইল একটা অবহেলিত রয়েছে। নড়াইলে 1972 সালের পর থেকে এ পর্যন্ত অনেক এমপি হয়েছে, কিন্তু মন্ত্রী হতে পারেনি। নড়াইল গেলাম একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, নড়াইলে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার, নড়াইলে একটা কৃষি উন্নয়ন কৃষি কলেজ হওয়া দরকার, নড়াইলে নার্সিং হোম হওয়া দরকার, নড়াইলে আইটি ইউনিভার্সিটি পার্ক হওয়া দরকার, নড়াইলে বিশেষ করে চিকিৎসার 2টো যে হাসপাতাল আছে নড়াইল, আমি বিশেষ করে 2 বলছি, নড়াইল এবং কালিয়া লোহাগড়াতে। এই মেন সমস্যা হাসপাতাল আছে, হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতি নাই, হাসপাতালে ডাক্তার নাই। যে কারণে যে কোনো কারণেই হলেই খুলনা 250 বেডে চলে যান, না ঢাকায় চলে আসো। এইটাকে আমি আপ্রাণ উন্নত করার চেষ্টা করব। আমাদের লোহাগড়া থেকে মেন হাসপাতালের মেন সমস্যা ছিল কি জানেন? প্রায় ইলেকট্রিসিটি চলে যেত। সেটাকে আমি, যাতে রুগীর কষ্ট না হয়, ডাক্তাররা ঠিকমতো দেখতে পারে, ওখানে আমি পুরো আইপিএস দিয়ে কভার করেছি। এটা আমার ব্যক্তিগত উদ্যোগ। হাসপাতালে আমাদের মসজিদে একটা জয়পুর একটা ঈদগাহ আছে, ঈদগাতে আমি নিজে 3 লক্ষ টাকা দিয়ে ঈদগাহটাকে আমি করে সুন্দর করছি। আমি এই সমস্ত ইসলামিকগুলো বিভিন্ন জায়গায় দিয়েছি, কিন্তু সেটা আমি বলতে চাই না, কারণ ধর্মের বিষয়ে একাত দিলে যা তারা কারণ না জানে। এবার তো তরুণ ভোটার বেশি, তরুণ ভোটারদের আকৃষ্ট করতে কিভাবে আকৃষ্ট করছেন? তরুণ ভোটারদের মেন কাজটা কী হবে? তরুণ ভোটারদের শিক্ষিত করে তুলতে হবে। তরুণ ভোটারদের আমাদের এলাকায় বর্তমান যুগে আইটিটাকে উন্নত ব্যবস্থা করতে হবে, ফ্রিল্যান্সিং ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দেশখানে মেন সমস্যা যেটা কৃষিদের মেন সমস্যা, কৃষকরা কৃষি পণ্য কোনো সঠিকভাবে দাম পায় না। আপনি দেখবেন যে নড়াইলে কোনো কোল্ড স্টোরেজ নাই, এটা করা দরকার। নড়াইলে ইকোনমি জোন নাই, ইকোনমিক জোন করা দরকার। নড়াইলে গার্মেন্টস যাতে প্রতিষ্ঠিত হয়, নড়াইলে প্রচুর মহিলা আছে, তাদের চাকরির ব্যবস্থা করা দরকার। সেটা কিভাবে করবেন? নড়াইল ঢাকা কলম বেশি দূরে না, 1.5 ঘন্টা। নড়াইল এই মংলা পোর্টও বেশি দূরে না। নড়াইল এমনই একটা জায়গা যে শহরটা একদিকে মধুমতি, একদিকে নবগঙ্গা, একদিকে চিত্রা, এইরকম চারিদিকে ঘেরা একটা শহর পাওয়া খুব কষ্টকর বাংলাদেশের ভিতর। কিন্তু নড়াইলের পলিটিশিয়ান সহ অন্যরা এতদিন ধরে এটাকে উন্নয়ন করতে পারে। পর্যটনের অন্যতম একটি স্পট হতে পারতো। আপনি দেখবেন মধুমতি যেখানে কালনা ব্রিজ হয়েছে, ওখান থেকে ইতনা পর্যন্ত যদি ওয়াকওয়ে করে যদি সাথে করে দিত, ওখানে পর্যটন কেন্দ্র হতো। আপনি নবগঙ্গা, চিত্রা নদীর কথাই চিন্তা করেন। হ্যাঁ, নবগঙ্গা এবং নবগঙ্গা এটাকে খুব সুন্দর একটা স্পট করা যায়। শুধু স্পট না, ওখানে মৎস্যও কম করা যায়। কিন্তু ওখানে মেন সমস্যা হচ্ছে নদীর গভীরতা। এটাকে যদি আজ থেকে 5 বছর আগে এই এলাকায় গেলাম, প্রাইম মিনিস্টার শেখ হাসিনাও ইলেকশন করেছিল আমাদের এই সিটে। আওয়ামী লীগ অনেকবার করেছিল, কিন্তু এখন কচুরিপানা। এই যে সমস্যাগুলো আপনি কতটা সমাধান করতে পারবেন বলে মনে করেন? আমি ইনশাল্লাহ, আমার জোট যদি ক্ষমতায় থাকে, এটা কোনো বেশি কিছু ম্যাটার না। এই গভীরতা যদি করা হয়, এখানে 3টে কাজ করা যাবে। পানি ভালো থাকবে, মৎস্য উৎপাদন করা যাবে, এই পানি দিয়ে কৃষি সেচ উন্নয়ন করা যাবে, কৃষকদেরই ব্যবস্থা করা যাবে। এবং আমি আশা করি যে ইনশাল্লাহ এটা আমাদের জোট সরকার যদি থাকে, এটা সমস্যার সমাধান হবে।
আপনি নির্বাচিত হওয়ার পর আপনিও কি এই আবার আইন পেশা নিয়ে ব্যস্ত থাকবেন, ঢাকায় বেশি সময় দিবেন নাকি এলাকার মানুষকে সময় দিবেন? এলাকার লোক তো আমাকে ভোট দিয়ে যদি জনপ্রতিনিধি করে, এলাকার কাছে আমার কমিটমেন্ট আছে না। নির্বাচন কমিটমেন্ট নিয়ে এর আগে অনেক জনপ্রতিনিধি এসেছে, আমরা দেখেছি হ্যান্ডশেক করে রুমাল দিয়ে হাত মুছতেও দেখেছি। না, এখানে হ্যান্ডশেক করে রুমাল দিয়ে সেটার সংখ্যা 2-1 অনেকে আছে। তারাও তো প্রতিশ্রুতি দিয়ে এসেছিল। না, তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যান্ডশেক করে রুমাল দিয়ে হাত মুছেছে। ওই ভদ্রলোক কলাম বছরে 1-2 বার বাড়ি যেত। আমি আপনাকে বলছি না, আমার লেখাপড়া ইতনা স্কুলে, আমার কলেজ এসে আমি ওইখানে মাঠে খেলাধুলা করছি, ওখানে বড় হয়েছি, ওখানে আমি একসময় জাতীয় পার্টি 10 বছরের প্রেসিডেন্ট ছিলাম। জাতীয় পার্টি যখন অন্য একটার সাথেই হলো, তখন আমাদের সাথে মতমান্য হওয়ার পরে আমরা এই দল করলাম ম্যাডাম খালেদা জিয়ার পরামর্শ অনুসারে, তারেক জিয়ার পরামর্শ অনুসারে। আমার মা ওখানে বেঁচে কবর আছে, আমার ভাই বোন থাকে, আমার চাচা চাচি থাকে, আমার আত্মীয় স্বজন থাকে। আর এখান থেকে তো আমার বাসা ধানমন্ডিতে উত্তরা যেতে যত সময় লাগে, ধানমন্ডির থেকে গেলাম আমার বাড়ি যেতে গেলাম সময় তার চেয়ে কম লাগবে। নড়াইলে মাদক একটি বড় সমস্যা, এই মাদক নির্মূলে আপনার কি পদক্ষেপ থাকবে? নড়াইলে মাদক শুধু নড়াইল না, সারা বাংলাদেশে মাদকের একটা বড় সমস্যা। নড়াইলের প্রথম কাজ হচ্ছে মাদক এটা নির্মূল তো করতেই হবে। তার চাইতে ব্যাপার হচ্ছে মাদককে যাতে ইয়ং ছেলে পেলে না যায় সেই ব্যবস্থা করতে হবে। নড়াইলে খেলাধুলার ব্যবস্থা করতে হবে, নড়াইলে বেকার লোককে চাকরির ব্যবস্থা করতে হবে। তাহলে দেখবেন এরা মাদকে যাবে না। এবং প্রশাসন যদি কড়া থাকে তাহলে মাদক বিক্রি করে এখানে করতে পারবে না। নড়াইল একটি আওয়ামী অধ্যুষিত এলাকা, এখানে আওয়ামী লীগের ভোট ব্যাংক বেশি। আগামী নির্বাচনে এই আওয়ামী লীগের ভোটার যারা, তারা কি আপনাকে ভোট দেবে নাকি ভোট কেন্দ্রে আসবে না? না, তারা তো অবশ্যই আমাকে ভোট দেবে, কারণ তারা মনে করে ফরাদ সাহেব, আওয়ামী লীগরা মনে করে ফরাদ সাহেব নিরাপদ। আমি আপনাকে একটা কথা বললাম যে আমার 2024 সালে 4ই অক্টোবর আমার বাড়ি ভেঙেছে। আমি বললাম বাড়ি ভাঙার পর আমি একটা কেসও দিই নাই, কোনো প্রতিপক্ষকে আমি কোনো আসামি করি নাই। এবং তারা মনে করে, আপনি খোঁজও নিয়ে দেখতে পারবেন, তারা কি কোনো মামলা হামলা বা হয়রানির শিকার হবে আপনি নির্বাচিত হওয়ার পরে? তারা কোনো মামলা হামলার শিকার হবে না। যারা মামলা হামলার শিকার হবে তারা অন্যায়কারীকে আমি ছাড় দেব না। 5 আগস্টের পরে আপনি দেখেছেন যে অনেক মামলা হয়েছে এবং অনেক নিরপরাধ মানুষ সে নামেও মামলা হয়েছে। আমি এ ব্যাপারে এসপি সাহেব, তখনকার এসপি এখনকার এসপিকে বলেছি এবং আমি আমার লগড়ার ওসিকে বলেছি যে ভাই আপনি এই কাজ করবেন না, আপনারা যদি এই কাজ করেন আপনার আইজি এবং মিনিস্টারের সাথে অ্যাক্সেস আছে। আমার বাড়ি ভাঙছে, আমি কেস করলাম না, মাছ চাইতে মাসির দরদ বেশি, কোথায়কার এক লোক কেস করে দিল অজ্ঞাতনামার, আর আপনি এসে ঢোকাই দিলেন, ঢোকাই আপনি টাকা খাবেন, এইটা আপনি করতে পারবেন। এখনো কিন্তু বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে যে রাতে হয়রানি করা হচ্ছে বা তল্লাশি করা হচ্ছে, যারা আসলে কোনো কিছুর সাথে জড়িত ছিল না। এটা ঠিক করছে না। আমি এসপি সাহেবকেও বলেছি, ওসি সাহেবকেও বলেছি, এইগুলো করবেন না। এই যে হয়রানিমূলক যে মামলাগুলো হয়েছে, আপনি একজন আইনজীবী হিসেবে বা আপনি সংসদ সদস্য নির্বাচিত হলে এই মামলা প্রত্যাহারের জন্য কি আপনি আবেদন করবেন? যারা অন্যায়ের সাথে জড়িত না তাদের আমি চাইব খালাস পাক, এবং যারা অন্যায়ের সাথে জড়িত ডাইরেক্ট তাদের সাজা উচিত। শেখ হাসিনার আমলে 50 জন এফআইআরে নাম থাকতো, অজ্ঞাত 500, যার কারণে একটা পতন হয়েছে। আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। প্রকৃতি অপরাধীকে সাজা পাক, নিরপরাধী যেন সাজা না পায়, সেইটাই হবে আমার মূল মন্ত্র। তার মানে আপনি সংসদ সদস্য নির্বাচিত হলে আওয়ামী লীগ সহ বিরোধী সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিরাপদে বসবাস করতে পারবে? তারা যদি অন্যায় না করে অবশ্যই নিরাপদে বসবাস করবে। অন্যায় তো যেটা করার সেটা শেষ, বাট এখন হ্যাঁ অবশ্যই, শুধু আওয়ামী লীগ না, আমি প্রতিহিংসার রাজনীতি, আমি আগেও পছন্দ করি নাই, এখনো করি না, ভবিষ্যতেও করি না, করব না। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি বিভিন্ন সমস্যা এবং সমাধানের কথা বলছিলেন, সেটা সংসদ সদস্য নির্বাচিত না হলে আসলে সম্ভব না, এটা বাস্তবতা, এটা আমরা নিজেরাও বুঝি। আপনি ইতনার এই দিকের কথা বলেছেন, আমি একটু লোহাগড়া থেকে লাহুড়িয়ার যে সড়কটা, এই সড়কটা বেশ সরু এবং অনেক বাঁক এই সড়কে, এই সড়কটা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? লোহাগড়া থেকে লাউড়িয়া আমি অনেকবার গিয়েছি নির্বাচনে প্রচারণা করা। 2018 সালে গিয়েছি। আমি
এই যে 5ই আগস্টের পর অনেকবার গিয়েছি এবং আমি নিজে দেখেছি যে রাস্তায় একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি পার হতে পারে না। এবং এইটাকে আমার প্রথম কাজ হবে এটাকে একদিকে দিয়ে বড় করা। শুধু এইটা না, এই ধরনের যে সমস্ত রাস্তা আছে সেই সমস্ত রাস্তাকে আমি চাই মজবুত রাস্তা করা এবং দীর্ঘস্থায়ী রাস্তা করা, যাতে প্রতি ইউনিয়ন প্রতি গ্রাম থেকে উপজেলা এবং শহরে আসতে পারে। এবং এটা কোনো বেশি বড় কাজ না, এটা একটু তদবির করলে এই কাজটা হয়ে যায়। এই ধরনের কাজ অবশ্যই আমি চেষ্টা করব এবং আপনাকে কথা দিলাম, আমি যদি মেম্বার অফ দি পার্লামেন্ট হই ইনশাআল্লাহ প্রথমেই আমি 3 মাসের ভিতরে এটাকে বড় একদিকে দিয়ে পাশ করার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানে শেষ প্রশ্নটা করতে চাই। নড়াইলে স্বাধীনতার পর থেকে যতগুলো সংসদ সদস্য নির্বাচিত হয়েছে প্রত্যেকটা সংসদেই জনগণের একটা প্রত্যাশা থাকে যে এই এলাকা থেকে একজন মন্ত্রী হোক। তো এবার কি সেই প্রত্যাশা মানুষ করবে বা কতটা আশাবাদী মানুষ? আমার এলাকার লোকজন তো অবশ্যই আশা করা উচিত, কারণ আমি একটা জোট করি 2012 সাল থেকে। আপনি একটা দলের প্রধান, আমি একটা দলের প্রধান এবং 2012 সাল থেকে আমি যেভাবে বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং জাতীয়তাবাদী শক্তি হিসেবে যেভাবে আসি এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টকে প্রতিহত করার জন্য রাজপথে যেভাবে আসি, বিএনপির ট্রাস্টেড ফ্রেন্ড আমি মনে করবো। আমার প্রতিশ্রুতি পেয়েছেন আপনি তারেক রহমানের কাছ থেকে? এটা তারেক রহমান তো ব্যক্তিগত প্রস্তুতি নাই, তারেক রহমান তো বলেছে প্রত্যেক দল এবং জোটের প্রধানকে নিয়ে আমি সরকার গঠন করব। আমি তো আর ওনাকে বলবো না যে ভাই আপনি আমাকে মন্ত্রী করেন, ওনার কথাই তো আমি অটোমেটিক মন্ত্রী হব। ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এটা শুনছেন তাদেরও আমি অসংখ্য ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এই পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।